আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এশিয়া কাপ আপ অ্যান্ড রানিং। গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো গ্রুপেরই একটা করে ম্যাচ ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে এবং এশিয়া কাপে প্রথম যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেটা গ্রুপ বি এর ম্যাচ, যেই গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের পাশাপাশি হংকংও রয়েছে। আফগানিস্তান এবং হংকংয়ের ম্যাচ দিয়েই এশিয়া কাপের এবারের আসরের পর্দাটা উঠেছিল এবং খুব বড় ব্যবধানে আফগানিস্তান ম্যাচটা জিতে গিয়েছে। আমি এর আগের একটা ভিডিওতে আলোচনা করছিলাম যে আসলে এই যে গ্রুপ বি বা গ্রুপ অফ ডেথ যেটা বলা হচ্ছে, যেখানে আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই তিনটা দল রয়েছে, তিন দলের মধ্যে মাত্র যে কোনো দুইটা দল পরবর্তী রাউন্ড বা সুপার ফোরে যেতে পারবে। সো এই লড়াইটা বেশ কঠিন একটা বিষয় হতে চলেছে এবং আফগানিস্তান প্রথম ধাক্কায় আমার মনে হয় তারা প্রাথমিক যে পরীক্ষাটা আছে সেটাতে উত্তীর্ণ হয়ে গেছে, কারণ হংকংকে আমার কাছে মনে হচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান তিন দলই টার্গেট করবে বড় ব্যবধানে হারানোর, কারণ শেষ পর্যন্ত এই গ্রুপ থেকে নেট রান রেটের ব্যবধানে একটা ব্যাপার কিন্তু হয়ে যেতে পারে, যেখানে নেট রান রেট হিসেব করে এই তিন দলের মধ্যে দুটো দল সুপার ফোরে চলে যেতে পারে। এখন সেই সম্ভাবনাটা তৈরি হওয়ার আগে অবশ্য হংকংকে হারাতে হবে এবং আফগানিস্তান তাদের প্রাথমিক কাজটা করে নিয়েছে। 94 রানের ব্যবধানে তারা হংকংকে হারিয়ে দিয়েছিল এবং আফগানিস্তান আগে ব্যাট করে 188 রান করেছিল, হংকং মাত্র 94 রানে অল আউট হয়ে যায় এবং শেষ পর্যন্ত 94 রানের বিশাল ব্যবধানের জয় নিয়ে আফগানিস্তান +4.7 এই নেট রান রেট বজায় রেখে গ্রুপ বিতে টেবিলের শীর্ষে অবস্থান করছে। এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা এখনো পর্যন্ত যদিও তারা ম্যাচ খেলেনি, তবে বাংলাদেশের ম্যাচ আজকে, এবং আজকে বাংলাদেশ খেলবে আবারও সে হংকংয়ের এগেনস্টেই। সুতরাং আফগানিস্তান যা করেছে তার কাছাকাছি কোথাও বাংলাদেশকে থাকতে হবে, কিংবা তাকে টপল করে যেতে পারলে তো আরও ভালো নেট রানেটের ব্যবধানে। এখন জয় পরাজয়ের হিসেবটা যদি করি, সে জায়গায় খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর রয়েছে বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যে। এত বছর ধরে টি-20 ক্রিকেটটা চলছে এবং এত বছরের মধ্যে বাংলাদেশ হংকংয়ের মুখোমুখি মাত্র একবারই হয়েছিল, সেটা 2014-তে, এবং ওই ম্যাচটা চট্টগ্রামে ভেরি আনফর্চুনেটলি বাংলাদেশ কিন্তু হেরে যায়। হংকংয়ের কাছে বাংলাদেশ হেরে গিয়েছিল যে একটা মাত্র টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ তারা খেলেছে। সুতরাং সেই দুঃসহ স্মৃতি, ঘরের মাটিতে হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের একটা ম্যাচে হেরে যাওয়ার, সেই স্মৃতিটা অনেক পেছনে আমরা ফেলে এসেছি। 11 বছর আগের ঘটনা সেটা। এবং এই মুহূর্তে বাংলাদেশের যে দলটা গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে ক্যাপ্টেন লিটন দাসের আন্ডারে, তারা কিন্তু খুব আত্মবিশ্বাসী একটা দল এবং গত তিনটা সিরিজ তারা জিতেছে। মোটামুটি অনেকে তাদেরকে গোনায় ধরছে না, যদিও এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে আসলে অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা যারা রয়েছেন, যারা সাধারণত বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্সের উপর ভিত্তি করে বাংলাদেশের উপর একটা প্রেডিকশন দেন, অনেকেই কিন্তু বলছেন সুপার ফোরে বাংলাদেশ যেতে পারবে না, হয়তো এই গ্রুপ থেকে হয়তো শ্রীলঙ্কা এবং আফগানিস্তানই চলে যাবে, এবং আফগানিস্তানকে অনেক হাইলি রেট করছেন বিশেষজ্ঞরা। এবং কেনই বা করবেন না, ডেফিনেটলি আফগানিস্তানের বোলিং ফায়ার পাওয়ারটা খুবই খুবই ভালো এবং সেটার ঝলক তারা প্রথম ম্যাচেও ইতিমধ্যে দেখিয়ে ফেলেছে। তাদের স্পিনারদের খেলাটা খুবই খুবই কঠিন ব্যাপার, পেস বোলাররাও মোটামুটি ভালো করছেন। তো সবকিছু মিলিয়ে খুব ব্যালেন্সড একটা বোলিং লাইন আপ এবং খুব বৈচিত্র্যময় একটা বোলিং লাইন আপ আফগানিস্তানের আছে, এবং সেই সাথে তাদের বিগ হিটিং কিছু ক্রিকেটার রয়েছেন ব্যাট হাতে, যারা সময় সময় পারফর্ম করে দেন। এই যেমন হংকংয়ের বিরুদ্ধে আজমাতুল্লাহ ওমারজাই একটা রেকর্ড 50 করলেন, সিদ্দিকুল্লাহ আতাল ফর্মে রয়েছেন, একটা 50 পেয়েছেন, এবং খুব ভালো কিছু ইনিংস খেলার অ্যাবিলিটি এই দলটার মধ্যে রয়েছে। সুতরাং আফগানিস্তানকে অনেকেই ফেভারিট ধরতে পারেন সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে, সেটা নিয়ে খুব একটা দ্বিমত পোষণ করার কিছু নেই। তবে বাংলাদেশকে এতটা আন্ডার এস্টিমেট কেন করছে বাদবাকি বিশেষজ্ঞরা, সেটাই কিন্তু একটু প্রশ্নের জন্মই দিচ্ছে বলা যেতে পারে। বাংলাদেশের রিসেন্ট ফর্ম বেশ ভালো। বাংলাদেশ যদিও নেদারল্যান্ডসের এগেনস্টে প্রস্তুতি সেরেছে এবং সেটা নিয়ে অনেকে হয়তো বলা বলি করছেন যে নেদারল্যান্ডস কি ওই মানের দল কিনা, যাদের সঙ্গে প্র্যাকটিস করে বা যাদের সঙ্গে সিরিজ জিতে বাংলাদেশ খুব আত্মবিশ্বাসী রয়েছে। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারিয়ে এসেছে বাংলাদেশ, পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। তো এই বিষয়গুলোও তো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এবং বাংলাদেশ আগামীকাল যে দলটা নিয়ে মাঠে নামবে, আমার মনে হয় সেই ব্যাপারটা নিয়ে আমরা এখনই আলোচনায় চলে যেতে পারি। কারণ আফগানিস্তান যেহেতু বড় একটা স্টেটমেন্ট উইন পেয়ে গেছে হংকংয়ের এগেনস্টে, সেই একই মাঠে, সে একই আবুধাবিতে বাংলাদেশ যখন হংকংয়ের সাথে মুখোমুখি হচ্ছে, আমার কাছে মনে হয় যে বেশ কিছু ব্যাপারে একটা টেমপ্লেট বাংলাদেশ খুঁজে পেয়েছে যে হংকং দলটাকে সহজে কিভাবে হারানো যেতে পারে, তাদের শক্তি কোথায়, তাদের দুর্বলতা কোথায়, সেই ব্যাপারগুলোর একটা ধারণা বাংলাদেশ পেয়ে গেছে সেই প্রথম ম্যাচটা দেখেই। এবং হংকংয়ের ওভারঅল আমরা যদি দেখি, তাদের আসলে ব্যাটিং ফায়ার পাওয়ারটা খুব একটা ভালো জায়গায় নেই। 2014-তে তারা যে ম্যাচটাতে বাংলাদেশকে হারিয়েছিল, সেই ম্যাচে কিন্তু মার্ক চ্যাপম্যানও হংকংয়ের প্রতিনিধিত্ব করেছিলেন, যিনি পরবর্তীতে এখন নিউজিল্যান্ডের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলেন। সেই সময়ের যে ক্রিকেটাররা ছিলেন তাদের সঙ্গে এই সময়ের হংকং দলের কিন্তু বিস্তার একটা তফাৎ রয়েছে। তবে হংকংয়ের রয়েছে বেশ কিছু অর্থোডক্স স্পিনার, যারা খুব ধীর গতিতে বল করে আবুধাবির এই উইকেটে আফগান ব্যাটারদের বেশ ভালো ভুগিয়েছেন, এবং সেই ব্যাপারটায় বাংলাদেশ হয়তো আরেকটু মনোযোগী হতে পারে যে হ্যাঁ,
ওই ধরনের বোলিং আসতে যাচ্ছে তাদের এগেনস্টে। অর্থোডক্স ফিঙ্গার স্পিন ডেলিভারিসগুলো এই বোলাররা করতে আসবেন হয়তো হংকংয়ের। তাদের বৈচিত্র্য রয়েছে কিছু, ডানহাতি অফ স্পিনার রয়েছে, বাহাতি অর্থোডক্স স্পিনার রয়েছেন একাধিক, এবং সেই জায়গা থেকে তারা আসলে বাংলাদেশের এগেনস্টে ভালো কিছু করার ডেফিনেটলি চেষ্টা করবে। উইকেটের মধ্যে যদি স্পিন ধরে তাহলে আমার মনে হয় হংকং একটা ভালো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে, বাংলাদেশের ব্যাটারদের উপর একটা চাপ তৈরি করার চেষ্টা করবে। কিন্তু এই জায়গাটা আমার কাছে মনে হয় বাংলাদেশের একটা অ্যাডভান্টেজ রয়েছে, এবং সেই অ্যাডভান্টেজ হচ্ছে খানিকটা টার্নিং উইকেট যখন হচ্ছে, খানিকটা ধীরগতিতে উইকেট যখন হচ্ছে, বলটা যখন থেমে থেমে আসছে, এই ধরনের পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশ ঘরের মাটিতেই খেলতে অনেক সময় অভ্যস্ত হয়, এবং সে কারণে ব্যাটাররাও জানেন এই পরিস্থিতিতে আসলে কতটুকু রান টার্গেট করা উচিত, এবং বোলাররাও খুব ভালো মতন জানেন কোন জায়গায় বলটা ফেললে প্রতিপক্ষকে ঘায়াল করা সম্ভব হবে। তবে বাংলাদেশ এশিয়া কাপে এসেছে খুব ব্যালেন্সড একটা বোলিং লাইন আপ নিয়ে বলা যেতে পারে, এবং অনেকে হয়তো বলতেই পারেন তর্কের ক্ষেত্রে যে বাংলাদেশের পেস বোলিং ইউনিটটা আসলে স্পিন বোলিং ইউনিটের চেয়েও বেশি শক্তিশালী। সুতরাং এই যে এশিয়া কাপে খানিকটা স্পিন নির্ভর উইকেটে যদি খেলা হয়, বাংলাদেশের জন্য ব্যাপারটা কি একটু ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায় কিনা আগেরকার সময়ের তুলনায়, কারণ এই সময়টায় এসে পেসাররা অনেক বেশি এফেক্টিভ হচ্ছেন বাংলাদেশের পক্ষে। তবে এই দিয়েও হংকংকে সহজে হারিয়ে দেওয়া সম্ভব, এটা আমার বিশ্বাস। এবং আমরা এখন যদি বাংলাদেশের প্রবাবল 11-এর দিকে যাই, কারা আসলে কালকে খেলতে পারেন, তখন হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে যে আমরা কোন ধরনের ব্যালেন্সের কথা চিন্তা করছি এই দলটায়। হংকংকে হারাতে হলে খুব বেশি ভিন্ন কিছু কি করতে হবে কিনা আমার কাছে মনে হয় না। তবে এক্সট্রা নাম্বার অফ স্পিনার্স যদি বাংলাদেশ রাখে, আমার মনে হয় সেটা একটা অ্যাডভান্টেজ হতে পারে বাংলাদেশের জন্য। লেটস গো ইনটু দ্য স্টার্টিং 11। বাংলাদেশের স্টার্টিং 11-এ অবভিয়াসলি তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, তারা দুজন থাকবেনই। ক্যাপ্টেন লিটন দাস at নাম্বার 3 থাকবেন। 4 নাম্বার পজিশনটা খুব ইন্টারেস্টিং, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কাটাছেড়া হচ্ছে, কাকে রাখা উচিত, কাকে বাদ দেওয়া উচিত। একটা বড় টুর্নামেন্টের শুরুটা যেহেতু হচ্ছে, আমার মনে হয় ফার্স্ট চয়েস ক্রিকেটারদেরকেই চান্স দেওয়া উচিত। তাওহিদ হৃদয় সে জায়গায় ডেফিনেটলি চান্সটা পেয়ে যাবেন, যদিও সাইফ হাসান রিসেন্ট টাইমে এসে ভালো খেলেছেন, নূর হাসান সোহান ভালো ব্যাটিংয়ের ঝলক দেখিয়েছেন, তবে আমার মনে হচ্ছে না যে তাওহিদ হৃদয়কে বাদ দেওয়া হবে এশিয়া কাপের প্রথম ম্যাচেই। তিনি থাকছেন 4 নম্বর পজিশনে। এরপর 5-এ জাকির আলী অনিক, 6-এ শামীম হোসেন পাটোয়ারি, মোটামুটি সেট একটা ব্যাটিং লাইন আপ। আনফর্চুনেটলি সাইফ হাসান সুযোগটা পাচ্ছেন না, যদিও আমি একেবারেই শুরুতে বলেছিলাম যে স্পিনার যত বেশি নিতে পারবে বাংলাদেশ তত সুবিধা তাদের, তবে আমার মনে হচ্ছে না যে সাইফ হাসান ওই স্পিনিং অলরাউন্ডার বা ব্যাটিং অলরাউন্ডার যিনি স্পিন করতে পারেন সেই ক্যাটাগরিতে তাওহিদ হৃদয়কে এখনই রিপ্লেস করবেন। সো হৃদয় খেলছেন, জাকির আলী খেলছেন, শামীম পাটোয়ারি খেলছেন, টপ 6 রেডি হয়ে গেল। এরপর 7 নম্বরে শেখ মেহেদী, 8 নম্বরে রিশাদ হোসেন, 9 নম্বরে তানজিম হাসান সাকিব, 10 নম্বরে তাসকিন, 11 নম্বরে মুস্তাফিজুর রহমান। অনেকে শরীফুলকে কেন বাদ দেওয়া হচ্ছে সেটা নিয়ে খানিকটা প্রশ্ন তুলতেই পারেন, তোলাটাও স্বাভাবিক। তবে মুস্তাফিজ, তাসকিন আমার মনে হয় যদি দুজন পেসারও রাখা হয়, দুজনকেই হয়তো রাখা হবে। এবং তানজিম সাকিবের জায়গায় যদি নাসুমকে অন্তর্ভুক্ত করা হয় এক্সট্রা একজন স্পিনার রাখার জন্য, তাহলেও কিন্তু ব্যাপারটা খুব একটা ইললজিক্যাল হয় না, কারণ এই ধরনের উইকেটে আমার মনে হয় স্পিনাররা খুব এফেক্টিভ হবেন, এবং বাহাতি অর্থোডক্স স্পিনাররা খুবই এফেক্টিভ হচ্ছেন। নাসুম আহমেদ কিন্তু খুব ট্রাম্প কার্ড হয়ে যেতে পারেন বাংলাদেশের পক্ষে। সুতরাং তানজিম সাকিবের জায়গায় যদি নাসুম আহমেদও নেমে যান, আমার মনে হয় খুব একটা অসুবিধার কিছু আমরা দেখি না। নাসুমের রিসেন্ট ফর্মও বেশ ভালো, নেদারল্যান্ডসের সঙ্গে খুব ভালো বোলিং করেছেন তিনি, পাকিস্তান শ্রীলঙ্কার সঙ্গেও যতবার সুযোগ পেয়েছেন খুব ভালো বোলিং করেছেন। সুতরাং তার উপর একটা আস্থা বাংলাদেশ রাখতেই চাইবে, এবং তানজিম সাকিব নাসুমের মধ্যে আমার মনে হচ্ছে যে কোনো একজন সুযোগ পেয়ে যাবেন প্রথম একাদশে। এবং তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান হবেন বাংলাদেশের মূল 2 পেস বোলার, সাথে তানজিম সাকিব থার্ড পেস বোলার হতে পারেন যদি নাসুমের জায়গায় তাকে রাখা হয়। সেই ক্ষেত্রে বাংলাদেশ 3 পেসার, 2 স্পেশালিস্ট স্পিনার এবং সেই সাথে শামীম পাটোয়ারি, এই 6টা বোলিং অপশন নিয়ে হংকংয়ের এগেনস্টে খেলতে পারে। আমি আসলে বাংলাদেশের বোলিং পারফরমেন্স নিয়ে বা ফিল্ডিং পারফরমেন্স নিয়ে খুব একটা বেশি চিন্তিত না, কারণ আমার মনে হয় একটা কনসিস্টেন্ট বেসিসে বাংলাদেশের বোলাররা পারফর্ম করে আসেন, খুব একটা খারাপ বোলিং করে ফেলেন ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাটারদের নিয়েই যত টেনশন, এবং এই জায়গাটাতে আসলে বাংলাদেশের ইমপ্রুভমেন্ট ধরে রাখতে হবে। যেটা আমার কাছে মনে হয় হংকংয়ের এগেনস্টে বাংলাদেশ আমার মনে হয় আগে ব্যাট করার সুযোগটা যদি পায়, ব্যাপারটা একটু কঠিন হয়ে যেতে পারে বাংলাদেশের জন্য, কারণ আফগানিস্তান যেভাবে 188 রান করেছে, আমি জানি না বাংলাদেশ সেরকম কোনো রান করতে পারবে কিনা আবুধাবির এই উইকেটে, হয়তো তার থেকে একটু কম করতে পারে। তবে বাংলাদেশ যদি আগে বোলিংয়ের সুযোগটা পায়, আমার মনে হয় সেই ক্ষেত্রে একটা বড় জয় তুলে আনার সম্ভাবনাটাও তৈরি হয়ে যাবে। হংকংকে কম রানে আউট করে দিয়ে খুব জলদি রানগুলো চেস করে নিয়ে একটা হাই নেট রান রেট বাংলাদেশ মেনটেন করতে নিশ্চয়ই চাইবে। এবং ইন্ডিয়া যে কাজটা বিশেষ করে করেছে ইউএইর বিরুদ্ধে, দেখেন তারা
ইউএইকে অল আউট করে দিয়েছে মাত্র 57 রানে এবং সেই রানটা তারা চেস করে নিয়েছে মাত্র 5 ওভারের ভেতরে। সো এই ধরনের একটা ডমিনেটিং উইন আমরা বাংলাদেশের কাছ থেকে এক্সপেক্ট করছি। সেই ব্যাপারটা যদি বাংলাদেশ ঘটাতে পারে আমার মনে হয় তখন বিশ্বের যারা ক্রিকেট বিশেষজ্ঞরা আছেন তারা একটু নজর দেবেন বাংলাদেশের উপর এবং তারা ভাববেন যে না, তাদেরকে তো একটু বেশি আন্ডার এস্টিমেট করে ফেলছি, মেবি বাংলাদেশ ইজ বেটার দেন হোয়াট উই থট দে আর। এই বিষয়টাই কিন্তু বাংলাদেশ প্রমাণ করতে চাইবে হংকংয়ের সঙ্গে। শুভকামনা বাংলাদেশ দলের জন্য এবং শুভকামনা এশিয়া কাপের সবগুলো দল যারা পার্টিসিপেট করছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, ম্যাচ প্রেডিকশনটা জানিয়ে দেবেন, বাংলাদেশের স্টার্টিং 11-এর প্রেডিকশনটা জানিয়ে দেবেন এবং সেই সাথে বাংলাদেশ এবারের এশিয়া কাপে শুভ সূচনা করতে পারে কিনা, হংকংকে খুব সহজে হারিয়ে দিতে পারে কিনা সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, নাকি আবার একটা সারপ্রাইজ বা একটা আপসেট আপনারা এক্সপেক্ট করছেন সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।